আগামী ২-৩ বছরের জন্যে কিন্তু আমি নিজে কিভাবে নিজেকে তৈরি করছি, মানে নিজের পোর্টফোলিওকে, নিজের ইনভেস্টমেন্ট বলুন, নিজের ট্রেডিংকে কোন দিকে কিভাবে আমি চ্যানেলাইজ করছি, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে ওপেনলি কথা বলবো, নিজের পোর্টফোলিও ওপেন করে। দেখতেই পাচ্ছেন এখানে আমার মিউচুয়াল ফান্ডের যে এখন যে এই মার্চ মাসে আমি যে ইনভেস্ট করেছি সেটা ওপেন আছে। আমি ইচ অ্যান্ড এভরি ওয়ান ধরে ধরে কথা বলবো, কারণ একটা কিন্তু স্ট্রাকচারালি চেঞ্জ আসতে চলেছে। কারণ গতকালে কিন্তু ইউএস মার্কেটে ইউএস যে ফেড চেয়ারম্যান তিনি একটা কথা বলেছেন, সেটা নিয়ে একটু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভারতের উপর প্রভাব কি হতে পারে এবং এই যে ইন্টারেস্ট রেট সাইকেলটার চেঞ্জ হতে পারে বলে আমরা মনে করছি, তার কিন্তু প্রভাব ২-৩ বছর ইকোনমিতে থাকে, সেটা নিয়ে আলোচনা করব। প্লাস একটু ট্রেডিং নিয়ে আজকে আলোচনা করব, নিফটি ট্রেডিং, একটু অপশান নিয়ে আলোচনা করব প্রথমে। তারপর কিন্তু আমি ওই ২-৩ বছরের পার্সপেক্টিভে নিজেকে কিভাবে তৈরি আমি করছি পার্সোনালি, বা আপনারা কিভাবে তৈরি করতে পারেন তার একটা রূপরেখা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্র্যাকটিক্যালি কথা হবে, একদম পোর্টফোলিও ওপেন করে কিন্তু আপনাদের সাথে কথা বলবো, যেটা সচরাচর অনেক চ্যানেলেই বা ইন্ডিয়া লেভেলেও বলছি কেউ কিন্তু করে না। সুতরাং ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটু লাইক করে দিন ভিডিওটাকে এই ট্রান্সপারেন্সির জন্যে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এর নতুন কোনো আপডেট ভিডিও দিলে সেটা আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। প্রথম কথা বলি, আমি আজকে আপনাদের কাছে একটা পোল নিয়েছিলাম আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে, যে নিফটি তখন 22,050-এ চলছিল, যে 22,050-এ তো চলছে, এক্সপায়ারি কোথায় হতে পারে। তিনটে অপশান দিয়েছিলাম, 22,100, 22,150 আর 22,000। 22,000-এর নিচে কোথায় হতে পারে বলে আপনার মনে হয়? আমি অবাক হয়ে যাচ্ছি, 36% বলেছেন 22,000-এর নিচে, 46 তখন বলেছেন 22,100, 18% বলেছেন 22,150। এবার এর থেকেই আমি কিন্তু আজকের অপশান ট্রেডে আমি পার্সোনালি কি করেছি সেটা বলবো, এবং অপশানের মানসিকতা কোথায় চলে যাচ্ছে আপনাদের অনেকের, সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা, যারা এই 36% লোক 22,000-এর নিচে বলছেন, তাদের বলবো আগামী 3 মাস থেকে 6 মাস কিন্তু আপনারা প্লিজ, আগামী 3 থেকে 6 মাস আপনারা কিন্তু প্লিজ অপশান ট্রেডিং থেকে বিরত থাকুন। যেসব 36% লোক 22,000-এর নিচে বলেছেন, তখন 22,050-এ চলছিল বাজার। তার মানে কি? তার মানে হয়তো তারা ভুল করে 22,000-এর, মানে অতটা অ্যাগ্রেসিভনেস হয়ে 22,000-এর কল সেল করে দেবেন, ঠিক আছে? কারণ তখন সেটা কিন্তু একটু ভুল হয়ে যাবে, বা অ্যাগ্রেসিভনেসটা বেশি হয়ে যাবে। হয়তো 22,000-এর নিচেও আজকে বাজার বন্ধই হতে পারতো, 22,000-এর নিচেই এটা বলা যায়, 22,000-এই বলা যায়, 22,011-এর মধ্যে পার্থক্য আর কি। কিন্তু এতটা অ্যাগ্রেসিভনেস কিন্তু কল রাইটারদের পক্ষে ঠিক নয়, অ্যাটলিস্ট আমার তা মনে হয়, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে আমিও এতটা অ্যাগ্রেসিভ হই না, কারণ যদি কল, মানে যখন আপনি অপশানে আসছেন, যদি লং টার্ম ক্যারিয়ার অপশানে তৈরি করতে হয়, তাহলে আপনাকে সেলিংটা শিখতেই হবে এবং সেলিংয়ে আপনাকে থাকতেই হবে, এটা মিনিমাম। দেখুন, অপশান বাইং করে কনসিস্টেন্ট বেসিসে লাভটা হয়তো, মানে কি বলবো, প্রচুর কম পার্সেন্ট লোক করতে পারেন, ঠিক আছে? আমিও পার্সোনালি 80% টাইম আমি অপশান সেল করি, 20% টাইম আমি অপশান বাই করি, মানে দুটোই আমি করে চলি, কিন্তু বেশিরভাগ সেলিং থাকে। তো আজকেও যদি আমি আমার পজিশন শেয়ার করে বলছি, একটু রিফ্রেশও করে দিই, পজিশন শেয়ার করছি, কারণ শেয়ার করছি, আপনারা বলবেন হয়তো আজকে লাভ হয়েছে বলেই সঞ্জয় শেয়ার করছে। না, আমি যেহেতু পোল আজকে করেছিলাম, তাই জন্যই সেটাকে বোঝাবার জন্যই আপনাদেরকে করছি। প্লাস আজকে কিন্তু আমার এসটি ট্রেডিং চ্যাম্প এবং এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্টদের সাথে নিয়ে আজকে ক্লাস ছিল লাইভ মার্কেটে, তাদেরকেও যেটা বলেছিলাম আপনাদেরকেও একটু বলি। দেখুন, আজকে কিন্তু আমি 22,150 এবং 22,100 এই দুটো কল অপশানেই কিন্তু আমি সেলিংয়ের জন্য মেনলি ছিলাম, এবং সেখান থেকেই কিন্তু যে মেন প্রফিটটা কিন্তু সেখান থেকেই এসেছে, ঠিক আছে? এটা আশা করি আপনারা দেখতে পারলেন বা বুঝতে পারলেন। এইটা তো হেজিং পজিশন, 22,300 সিই বাই করা, সেটা ছেড়ে দিন। এইটা 22,000-এর কল অপশান কিন্তু আমি খুব কম সময়ের জন্য ছিলাম, এবং যখনই দেখছিলাম যে মার্কেট একটু 22,000-এর উপরে স্টে করছে, 22,025-এও চলে গেছিলো, তখনই কিন্তু অল্প একটু প্রফিট নিয়ে আমি কিন্তু কম্পারেটিভলি এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি কিন্তু 22,150-এর কল অপশন ওইসবে থাকাটা প্রেফার করি। কেন বলছি?
এই জন্যই আমি 22,100 অ্যান্ড 150-এই মেনলি ট্রেড করেছিলাম। 22,000-এর লাস্টের দিকে একটু ঢুকেছিলাম, যখন 22,000-এর নিচে চলে যাওয়ার প্রবণতা দেখাচ্ছিল, তারপর এক্সিটও করে যাই। তাই জন্য বলছি। এবং তখন কি, তখন মার্কেট চলছিল 22,010, 22,030, যখন আমি 22,000-এর কল অপশন সেলিংয়ের ডিসিশন নিই, এবং এই দুটো কল অপশন থেকে অলরেডি আমি লাভে যখন বসে আছি তখন। কিন্তু যখন 22,050-এ বাজার চলছে, তখন আমি 22,000-এর কল অপশানে সেল করে দেবো এটা ভেবে যে 22,000-এর নিচে অপশান এক্সপায়ারি হতে পারে, এটা কিন্তু একটু সুপার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এগুলো থেকে একটু বিরত থাকবেন, জাস্ট এইটুকুনি কথা বলার। আর অপশানের এক্সপায়ারির দিনে আমি টুকটাক একটু সেলিং করি, সেই জিনিসটা একটু আপনারাও মাথায় রাখবেন। একটু দূরের কল অপশান, পুট অপশান সেল করে কিন্তু একটা মোটামুটি একটু ইনকাম করা যায়। তবে ওই শেয়ার মার্কেটে কিছু গ্যারান্টেড ইনকাম বলে কিচ্ছু হয় না, যারা বলে তারা ভুল কথা বলে। এবং শেয়ার মার্কেটে শিওর শর্ট বলেও কিছু হয় না। হ্যাঁ, রিস্কের পরিমাণ একটু কম থাকে, প্রবাবিলিটি অফ উইনিং একটু বেশি থাকে, এইটুকুনি। 100% প্রবাবিলিটি কিছুই থাকে না। সেই অনুযায়ী একটু সাবধানে যদি দূরের স্ট্রাইক প্রাইসগুলোতে সেল করা যায় এক্সপায়ারির সময়, তাহলে ঠিক আছে। তবে মান্থলি এক্সপায়ারিতে একটা ছোট্ট কথা বলে রাখি, মান্থলি এক্সপায়ারিতে 2:30টার পর কিন্তু অপশান ফেলে রাখবেন না, কারণ মান্থলি এক্সপায়ারিতে স্পেশালি প্রচুর ভোলাটিলিটি দেখা যায়। যারা আমার মেন্টরশিপ ব্যাচ জয়েন করতে চান, ST সুইং চ্যাম্প যেটার নাম, সেটা হতে গেলে আমার চ্যানেলটা ভিজিট করে এই যে জয়েন বাটন আছে, এটা ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, জয়েন করে নিলেই মেম্বারশিপ এই ট্যাবটা পেয়ে যাবেন, যার আন্ডারেই আমি কিন্তু সব রকম মেম্বারদের জন্য ভিডিওস বা লাইভ ক্লাস যেগুলো থাকে সবার লিঙ্কটিং সেখানে দেওয়া থাকে। তো চলুন, এটা তো গেল নিফটির এমনি কথা। এবার আসি যেটা এই ভিডিওর মেন বক্তব্য, তার উপর যে আগামী 2-3 বছরের জন্য কি দেখতে পাচ্ছি। এর গতকাল ইউএসের ফেড চেয়ারম্যান যিনি জেরেমি পাওয়েল, তিনি মানে ফেডের ইন্টারেস্ট রেট তো সেম রাখেন, কোনো বাড়ানো বা কমানো হয়নি, 5.5%এই ইউএসএ ফিক্সড আছে। কিন্তু যে বক্তব্যটা উনি রেখেছেন সেটা কিন্তু খুব বুলিশ মার্কেটের পক্ষে। কি বলেছেন উনি? ক্লিয়ার কাট বলেছেন যে আমরা কিন্তু এই বছরে 3টে রেট কাট 3বার রেট কাট কিন্তু তারা করবেন। কত পার্সেন্ট করে করবেন সেগুলো এখনো বলেননি, ইট ইজ টু আর্লি, কিন্তু 3টে রেট কাট হচ্ছে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন। এর আগের মিটিংগুলোতে এরকম ক্লিয়ারলি নাম্বার উল্লেখ করে বলা হয়নি, কিন্তু এবার কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন। তাছাড়াও যে একটা ডট প্লট দেওয়া হয়, সেটাও দেখা গেছে যে বেশিরভাগ মেম্বাররা, ওই যে মেন ওদের ব্যাংক, রিজার্ভ ব্যাংকই বলা যায়, ইউএসএ রিজার্ভ ব্যাংক, তারা কিন্তু বেশিরভাগ সদস্যরা কিন্তু রেট কাটের পক্ষেই বলেছেন, এবং 3টে রেট কাট হতে চলেছে। এইটা আমাদের ইমার্জিং মার্কেটের জন্য খুব ভালো, কারণ ইন্ডিয়ার বাজারেও আরবিআইও আমাদের রেট কাট করবে, যেহেতু ইউএস বাজারেও রেট কাট হচ্ছে এবং আমাদেরও ইনফ্লেশনটা অনেকটা নাগালের মধ্যে আছে, তার জন্য সেটাও করা হবে। তখন কিন্তু একটা ইকোনমিতে একটা চাঙ্গা ভাব দেখা কিন্তু দেয়, এটা ইন জেনারেল দেখা গেছে, এবং কোম্পানিদের জন্য একটু ভালো হয়। এবার একটা ছোট্ট কথা বলে রাখি এখানে, যে আপনারা মানে ইন্ডিয়াতে শুধুমাত্র এই যে 3টে রেট কাট হবে তার জন্যই যে ইন্ডিয়ার প্রসপেক্টটা ভালো বোঝা যাচ্ছে তা কিন্তু নয়। ব্যাপারটা আরেকটা জায়গায় আছে। কিউটি আর কিউই বলে দুটো টার্ম হয়। কিউটি মানে কোয়ান্টিটেটিভ টাইটেনিং, আর কিউই মানে কোয়ান্টিটেটিভ ইজিং। মানে যখন টাইটেনিং মানে যখন মানে রিজার্ভ ব্যাংক, কোনো দেশের রিজার্ভ ব্যাংক ইকোনমি থেকে লিকুইডিটি শুষে নেয়, মানে লিকুইডিটি কম করতে চায়, তাকে বলে টাইটেনিং সাইকেল। আর যখন লিকুইডিটি বাড়ায় বাজারে, তাকে বলে কোয়ান্টিটেটিভ ইজিং বা ইজিং সাইকেল। এখন যেটা চলছিল ইউএস বাজারে সেটা ছিল কোয়ান্টিটেটিভ টাইটেনিং, মানে তারা কি করছিল, একটু বন্ড ফন্ডগুলো কেনা বন্ধ রেখেছিল, তার মাধ্যমে একটু টাইটেনিং করছিল, লিকুইড ক্যাশ বা লিকুইডিটি যাতে বাজারে কম হয়, কেন ইনফ্লেশনটাকে কমাতে হবে না, তার জন্য লিকুইডিটি একটু কম রাখছে। লিকুইডিটি কম কি করে করা যায় বা বাড়ানো কি করে যায়, বাড়ানোটা ইজি, মানে আপনাদের বোঝানোটা ইজি, সেটা বলছি। ধরুন গভর্নমেন্ট বন্ড কিনলো, মানে বন্ড আপনার আমার থেকে কিনে নিচ্ছে, তার বদলে লিকুইড ক্যাশ দিচ্ছে, মানে বন্ড কিনে তো তার বদলে ক্যাশ দেবে, এই যে ক্যাশ ইকোনমিতে দিচ্ছে বন্ড কেনার মাধ্যমে, সেটাকে বলে লিকুইডিটি বাড়ানো, যেটাকে বলে কোয়ান্টিটেটিভ ইজিং। এর ঠিক উল্টোটা হচ্ছিল কোয়ান্টিটেটিভ টাইটেনিং সাইকেলে, এখন সেটা হচ্ছিল কোয়ান্টিটেটিভ টাইটেনিং, যেখানে বন্ড এই কেনার ব্যাপারটা বন্ধ রেখেছিল।
সেটাকে কিন্তু এখন ইজ করার দিকে এরা যাবে। তার মানে কি, বন্ড একটু কেনা শুরু হবে, বাজারে কিন্তু লিকুইডিটি আসবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই হিন্টসও কিন্তু উনি দিয়েছেন, যেটা কিন্তু রেট কাটের থেকেও আরেকটু ভালো দিক। লিকুইডিটি এলে কি হবে? লিকুইডিটি এলে সেই মানুষ তো লিকুইড ক্যাশ নিয়ে হাতে কেউ বসে থাকে, যারা বড় বড় ইনভেস্টার ট্রেডার কেউ বসে থাকবে না, ঠিক টাকা ঠিক ইনভেস্টমেন্ট জায়গাতেই চলে যায়। কোথায় ইনভেস্ট হবে? নিশ্চয়ই এখন তো শেয়ার মার্কেটে হবে, যেহেতু শেয়ার মার্কেট এখন অ্যাট্রাকটিভ, যেহেতু ইন্টারেস্ট রেট কমার সাইকেলটা চালু হবে ইউএসএ, সেটা সাইকেলটা চালু হলে কিন্তু একটা বড় অংশ কিন্তু রিস্ক অন অ্যাসেট ক্লাসে আসবে। তা রিস্ক অন অ্যাসেট ক্লাস মানে যেখানে রিস্ক একটু বেশি কিন্তু রিটার্নও বেশি, তার মধ্যে কিন্তু ইমার্জিং মার্কেট আসে। ইমার্জিং মার্কেটের মধ্যে ভারতের যে মানে পার্সেন্টেজ অফ শেয়ার, সেটা কিন্তু অনেকটা বেশি এই কবছরে কিন্তু হয়েছে। ভারতকে এখন জানেন যে বিদেশের মার্কেট একটু অন্য চোখে দেখছে, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবে কাজ করছে, সুতরাং সেখানে কিন্তু একটা ভালো চাঙ্ক অফ মানি আসার সম্ভাবনা আছে। বুঝতেই পারছেন, যখন বিদেশি ইনভেস্টমেন্ট আসবে তখন সব কিছুই ভালো হবে, শেয়ার মার্কেট উপরে যাবে, শেয়ারের দামগুলো বাড়বে, ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো যদি ভালো মিউচুয়াল ফান্ডে থাকা যায় সেগুলো বাড়বে, মানে হরে ধরে একটু ব্যাপারটা ভালো হওয়ার চান্স আছে। রিস্ক কি একদম নেই? রিস্ক সবসময় থাকে। একটা রিস্ক থাকে যে যে এই যে ইন্টারেস্ট রেট সাইকেল যে এতদিন ধরে বাড়ালো, এর যদি কিছু ল্যাগিং এফেক্ট আসে, মানে ইন্টারেস্ট রেট তো বাড়ানো হওয়ার পর ইকোনমিতে সেটার এফেক্টটা আসতে 6 মাস 9 মাস 1 বছরের মতো লেগে যায়, একটা ল্যাগিং এফেক্ট থাকে। এই ল্যাগিং এফেক্টের জন্য যদি পরে একটু স্লোডাউন ইকোনমি হয়, যার জন্য দেখবেন সবসময় কিন্তু ইউএসএ রিসেশন আসতে পারে, এই ভূতটা তারা করে যাচ্ছিল। যদিও এইবার রিসেশনটা আসেনি। কেন আসেনি? সবসময় কিন্তু একটু আসে, এরকম একটু স্লোডাউন হয়, স্লোডাউনে রিসেশন আসেনি কেন? কারণ এবার যে ইনফ্লেশনটা, সেটা মেন হয়েছিল সাপ্লাই চেন ডিসরাপশনের জন্য, যে সাপ্লাই চেনটা ঠিক ছিল না, কোভিডের পর ঠিক হয়নি, তার জন্যে কিন্তু ইনফ্লেশনটা বেড়ে গেছিল। এটা নর্মাল ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, কিন্তু মানে নর্মাল যে ইনফ্লেশনটা বাড়ে তার জন্যে অনেকটা নয়। তার জন্য কিন্তু ইউএস সেইভাবে বা ওয়ার্ল্ড ইকোনমিও সেইভাবে রিসেশনে যায়নি, কিন্তু মোটামুটি ওই ল্যাগিং এফেক্টটা যদি সেই রিস্কটা একটু থেকে যাচ্ছে, একদম উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেটা ছাড়া কিন্তু 2-3 বছরে ইউএসের মার্কেটের ভবিষ্যৎও মোটামুটি ভালো, এখানকারও ভালো। এবার একটা আছে যে ইউএসএ, আপনারা জানেন ওরা বিভিন্ন সময়, সামনে ইউএসএরও ভোট আছে, অক্টোবর নভেম্বর বছরের শেষের দিকেই হবে, কোন গভর্নমেন্ট আসে, সে আবার কি নীতি নিয়ে আসে, সেটা একটা দেখার, সেটা একটা ওভারহ্যাং রিস্ক আছে। প্লাস ইউএস জানেন এক কথা বলে করে আরেক, এরকম অনেকবারই হয়েছে, সেটাও একটা দেখার বিষয়। প্লাস জানেন ওদের তো একটা খুব স্বভাব আছে যে যুদ্ধে জড়িয়ে পড়া বা কোনো কিছুর জিনিসকে টেনশনে জড়িয়ে পড়া, সেই জিনিসগুলো হলে ইকোনমিতে একটা হতে পারে। সুতরাং সব মিলিয়ে এই রিস্কগুলো থেকে যাচ্ছে। এই রিস্কগুলো যদি না থাকে তাহলে কিন্তু 2-3 বছরে জিনিসটা কিন্তু খুব ভালো, ভারতের জন্য স্পেশালি ভালো। এবং আমি মনে হয় আপনাদেরকে একটু ইকোনমিটা বোঝাতে পারলাম, সাধারণ গোদা ভাষায় যেটুকুনি বোঝানো উচিত। আমি ইকোনমির খুব একটা এক্সপার্ট নই, শেয়ার মার্কেটের জন্য যেইটুকু দরকার সেইটুকুনি আমি শুধু বুঝি। হ্যাঁ, তো মোটামুটি এই লিকুইডিটি এলে, বিদেশি ইনভেস্টমেন্টটা এখানে এলে, রেট সাইকেলটা কমার দিকে গেলে কোম্পানিদের জন্য ভালো, তাহলে শেয়ারের জন্যও নিশ্চয়ই ভালো হবে। তাহলে এবার নিজেকে আমরা কিভাবে তার জন্য তৈরি করতে পারি? মেন হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, টুকটাক ট্রেডিং করুন, সেটা তো কোনো কেউ বারণ করছে না। যেমন আজ এই যে আপনি এই সবের দিন একটু ট্রেডিং করলেন, আজকে এক্সপায়ারির দিন একটু টুকটাক সুযোগ বুঝে একটু ট্রেড করে নেওয়া গেল, অপশানে একটু সেলিং করে, বেশি রিস্ক নিয়ে নয়, একটু হ্যাঁ মাঝে মাঝে করলেন। কখনো অপশান যারা বাইং করে ভালো পারেন একটু বাই করলেন, একদম নিজের রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম মনে রেখে। কেউ ইন্ট্রাডে স্টক ট্রেডিং করেন, সেগুলো করলেন। সুইং ট্রেডিং যারা করেন, অবশ্যই সুইং ট্রেডিংয়ের চান্স পেলে নিশ্চয়ই করবেন, তবে এই সময়টা একটু, যারা 2-3 মাস একটু হোল্ড করতে পারবেন তারাই সুইং ট্রেডিংয়ে যাবেন, নইলে এই মার্চ মাসটা বা এপ্রিলেরও ফার্স্ট দিকটা একটু ভোলাটাইল থাকতে পারে। যেটা হচ্ছে এই যে সুইং ট্রেডিং থেকে ধরুন একটু পয়সা রোজগার হচ্ছে, একটু ইন্ট্রাডে ট্রেডিং থেকে পয়সা রোজগার হচ্ছে, ফোকাসটা থাকবে কিন্তু ইনভেস্টমেন্টের দিকে। সেগুলো থেকে বারবার ইনভেস্টমেন্টের দিকে জোর দিন। দেখুন, আমার চ্যানেলটা প্রধানত একটু ট্রেডিং স্পেসিফিক চ্যানেল, এখানে বিনিয়োগ নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, কিন্তু লাস্ট 1 মাস থেকে কিন্তু আমি বিনিয়োগের উপর স্পেশালি জোর দিচ্ছি।
কেন জোর দিচ্ছি, এই যে মিড ক্যাপ স্মল ক্যাপে একটু নিচের দিকে যে এসেছে, এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। আমি এক্ষুনি আমার পোর্টফোলিও ওপেন করে দেখাবো, আমি মিউচুয়াল ফান্ড এই মার্চ মাসে কি করেছি দেখাবো আপনাদের, জাস্ট ফর মোটিভেশন পারপাস। মানে এই নয় যে মানে জাস্ট দেখানোর জন্য যে আমি যেটা বলছি সেটা আমি নিজেও করি, অন্যান্য চ্যানেলগুলোর মতো নয় যেখানে অনেকে বলে যায় কিন্তু নিজে সেটা কাজটা করে না, তা একদমই নয়। সেটা বলবো, কিন্তু তার আগে কেন আমি বলতে চাইছি, দেখুন এই যে মিড ক্যাপে একটু যে ভালো মতন উপর থেকে নিচে কারেক্ট হয়েছে, প্রায় 8 থেকে 10% মতো ইন্ডেক্স কারেক্ট হয়েছে। যদি স্টকগুলো দেখেন, স্টকগুলো অনেক তো ভালো মতন কারেক্ট হয়েছে, কিন্তু এক্ষেত্রে পার্টিকুলার একটা দুটো স্টকে থাকা আমার মনে হয় না ভালো হবে ইনভেস্টমেন্টের জন্য বলছি। ইনভেস্টমেন্টের জন্য 2-3-4 বছরের যদি একটু নজরিয়া থাকে, আমি বলবো একটু মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু দেখা যেতে পারে। যদিও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট কখনোই 2-3 বছরের জন্য হয় না, আমার যদি পার্টিকুলার জিজ্ঞেস করেন মিনিমাম আমার 10 বছরের মতো নজরিয়া আছে, তাই জন্য আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। বাট অ্যাটলিস্ট এই সময়ের সুযোগের সদ্ব্যবহার, এই যে 10%-এর মতো কারেকশন পাওয়া গেল, আরেকটু আবার যদি নিচে আসে আরেকটু আমি অ্যাড করব, এরকমভাবে কিন্তু একটু ইনভেস্টমেন্টের উপর জোর দিন। আমি শুধু এটাই বলতে চাইছি যে ট্রেডিং করুন, টুকটাক ট্রেডিং করুন, বেশি করে কমিট করবেন না, বেশি করে নয়। নিজের টোটাল পোর্টফোলিও 20%-30% নিয়ে ট্রেডিং করুন, ঠিক আছে। সেই ট্রেডিং থেকে যে পয়সাটা আসছে সেটা অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করে দিন, ফেলে রাখবেন না। এই ব্যাপারগুলো বলার চেষ্টা করছি, ঠিক আছে। যাই হোক, এবার দেখুন আমি নিজেও কি করছি। আমি নিজেও কিন্তু এখানে মিউচুয়াল ফান্ডের নামে যাবেন না, আমি মেইনলি ইন্ডেক্স ফান্ড করি। তো আমি মার্চ মাসে যদি আপনাকে অর্ডার বুক দেখাই, এই মার্চ মাসে যদি আমি 1 তারিখ থেকে চুজ করে নিই, 1 তারিখ থেকে 21 তারিখ, ঠিক আছে, রিফ্রেশ হয়ে গেল, হয়ে গিয়ে যদি আসে, আপনি শুধু মার্চ মাসে এই ব্যাপারটা দেখুন। আজকেও 21শে মার্চেও আমি ইনভেস্ট করেছি, আচ্ছা 18ই মার্চে ইনভেস্ট করেছি, 15ই মার্চে ইনভেস্ট করেছি, 15 তারিখ, 11ই মার্চে ইনভেস্ট করেছি, 7 তারিখে ইনভেস্ট করেছি, 6 তারিখে ইনভেস্ট করেছি। এই কদিনে যে দিন মানে মার্কেট পড়ছে আমি মোটামুটি কিন্তু ইনভেস্ট করেছি। হ্যাঁ, সেটা কিন্তু করা আছে। এবার মিউচুয়াল ফান্ডের নাম দেখে আপনি কিছু ডিসাইড করবেন না যে আমি যে নামগুলো আছে সেই নাম আপনাকে নিতে হবে, একদমই নয়। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই দিচ্ছি না, নিজেরা অ্যানালিসিস করবেন। আমি সাধারণত একটু ইন্ডেক্স ফান্ডে থাকি, আমি মেইনলি মিড ক্যাপের মধ্যে মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড এবং নিফটির মধ্যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যে কোনো কোম্পানিরই চলে যায়, যার এক্সপেন্স রেশিও একটু কম সেই দেখে একটু করলে। মোটামুটি এই দুটো ইন্ডেক্সেই যদি কেউ থাকতে পারে 5 থেকে 10 বছরে, ইন্ডিয়ার পার্সপেক্টিভ কিন্তু যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে। এবং এই যে ইন্টারেস্ট রেটের সাইকেল কমার দিকে যাবে, তাতে কিন্তু মিড ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, অ্যাজ আ ইকোনমি কিন্তু একটু ভালো হতে পারে। সুতরাং আমি আমার পোর্টফোলিওকে সেই দিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই দিকে একটু প্লেস করার চেষ্টা করছি। এটা তো শুধু আমি মার্চ মাসের জিনিসটা দেখালাম যে মার্চ মাসে কিন্তু আমি নিজের মতন করে আরও বেশি করে ইনভেস্ট কিন্তু সেখানে করছি মিউচুয়াল ফান্ডগুলোতে। এবার একজনের কথা বলবেন, কেন অনেকে যেহেতু নামগুলো দেখেছেন অনেকে এইভাবে থাকবেন। আবারও বলছি, পিওর ইন্ডেক্স, যারা ইন্ডেক্সকে পছন্দ করেন, মিড ক্যাপ ইন্ডেক্স এবং একটা নিফটি ইন্ডেক্স, ব্যাস দুটো ফান্ড নিলেই কাজ হয়ে যায়। তাছাড়া যারা অ্যাক্টিভ ফান্ডে আছেন, অ্যাক্টিভ ফান্ড থাকবেন, কোনো অসুবিধা নেই। অ্যাক্টিভ ফান্ডের মধ্যে ভালো ফান্ড ধরুন ফ্লেক্সি ক্যাপের মধ্যে আপনার আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ভালো, কোটাকের অনেক ফান্ড ভালো আছে। ভালো ফান্ডের নাম আপনারাই জানেন, তার জন্যে মানে সেই রিসার্চটা আমাকে দিয়ে করতে হবে না, আপনারা নিজেরাও অনেক ভালো জানেন। মিড ক্যাপের মধ্যে পিজিআইএম মিড ক্যাপ, কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড ভালো, এরকমগুলো আছে। আপনারা জানেন স্মল ক্যাপের মধ্যে এসবিআই স্মল ক্যাপ ফান্ড ভালো, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ভালো, কোয়ান্টের স্মল ক্যাপ ভালো, এগুলো আপনারা জানেন। তো এই জিনিসগুলো, এইগুলো কোর পোর্টফোলিও রাখবেন। আর একটা দুটো একটু মোমেন্টাম ফান্ড, এরকম যদি একটা অক্সিলারি ফান্ড রাখা যায় সেটা রাখলেন। আর যারা ইন্ডেক্স ফান্ড পছন্দ করেন, আমি তো বললাম দুটো ইন্ডেক্স রাখলেই মোটামুটি ওভারঅল মার্কেটকে নেওয়া হয়ে যায়, দ্যাটস ইট। তো এইভাবে নিজেকে কিন্তু একটু প্লেস করার চেষ্টা করুন, যেটা আমিও করছি। কোনো অ্যাডভাইস দিচ্ছি না, নিজেরা একটু ভেবে দেখুন, অ্যানালাইজ করুন, ইনভেস্টমেন্টকে জোর দিন এই কদিনে। যেটা আমি আবার বারবার করে বলছি, ইনভেস্টমেন্টকে এই 2024-এ একটা সুযোগ এনে দিয়েছে। এই সময় মার্কেট যে একটু কারেক্ট হয়েছে 10%-এর মতো, আমি মিড ক্যাপ স্মল ক্যাপ বলছি, নিফটি সেই অর্থে কারেক্ট হয়নি, তাই জন্য আমি লার্জ ক্যাপে কোনো টপ আপ বা এইসব করিনি।
মিড ক্যাপে কিন্তু আমি টপ আপ করেছি, কারণ মিড ক্যাপে একটু এই হয়ে এসেছে, আরও নিচে এলে আরও একটু আমাদের দেখতে হবে। কিন্তু ওই নাজারিয়া ওরকম 6 মাস থাকলে হবে না, নাজারিয়া মিনিমাম একটু লং টার্মের জন্য রাখবেন। তাহলে আশা করি নিশ্চয়ই এই যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটা চলছে বা আরও ভালো হতে চলেছে আগামী এক ডেকেডে, আমার মনে হয় যে তাতে আমরা সবাই ভালো মতন একটু রোজগার করা যাবে বিনিয়োগ থেকে। ট্রেডিংটাকে একটু আলাদা রাখুন, বিনিয়োগটাকে আলাদা রাখুন, না পারলে আলাদা অ্যাকাউন্ট করে করুন, কিন্তু একটু দুটোকে আলাদা করে যদি করেন তাহলে আশা করি ভালো থাকবেন। আর তার জন্যে একটু টেকনিক্যালগুলো তো জানতেই হয়, সেই ইনভেস্টমেন্ট করুন বা একটু ট্রেডিং করুন, তার জন্যেও কিন্তু একটু টেকনিক্যাল, একটু ট্রেডিং সাইকোলজি, এই জিনিসগুলোকে কিন্তু জানতে হয়। আর যারা একটু অপশন সেলিং করতে চান তাদেরও তো টেকনিক্যাল এই জিনিসগুলো জানার খুবই দরকার। তার জন্য কিন্তু আমার একটা পুরো প্লেলিস্ট তৈরি করা আছে আপনাদের জন্য। প্লিজ সেই প্লেলিস্টটার লিঙ্ক আপনার এই ভিডিওতে চলে আসবে, এই স্ক্রিনে চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন। এই ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দিন, যেখানে ট্রান্সপারেন্টলি আমি সব কিছু শেয়ার করেছি। একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।